অসভ্য হয়ে গেছে, অসভ্য হয়ে গেছে মানুষ না, আবার অসভ্য। জানো মানুষ না আগে বন মানুষ ছিল, লতা পাতা পরে ঘুরে বেড়াতো আর গাছ গাছালি পড়তো, কাঁচা মাংস ফল মূল যা পেত খেত, যা পেত। তারপর আস্তে আস্তে মানুষ সভ্য হলো, সভ্যতা করে উঠলো মানুষ, কত আবার আবার ওরা বন মানুষ হয়ে যাচ্ছে জানো। হ্যাঁ আবার বন মানুষ হয়ে যাচ্ছে। ওই ঘরে ঘরে শুনতে পাচ্ছ না, ঘরে ঘরে শুনতে পাচ্ছ না অসহায় নারীদের কান্না, তারা তারা কাঁদছে। হ্যাঁ আর ছেলে মেয়ে হারানো বাবা মা গুলো, ওই নিয়তির কাছে লাইন ধরে ডেপুটেশন দিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরা লাইন ধরে ডেপুটেশন দিতে যাচ্ছে গো। ওদের হাতে রক্ত মাখা ফেস্টুন, মুখে তাদের স্লোগান, ওরা চিৎকার করে বলছে, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও মা সোনার ফসল, ফিরিয়ে সোনার দান, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও গো সোনার ফসল, সোনার দান, ফেরাও সোনার ধান, ফেরাও সোনার ধান। কে তুমি? আমাকে চিনতে পারছো না নারায়ণদা? চিনেছি চিনেছি, তুমি ইংরেজদের বুকে আঘাত হানা মাতঙ্গিনী হাজরা, তুমি ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়া ভগিনী নিবেদিতা, তুমি পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারী স্বাধীনতার ঝান্ডা ওড়ানো সুবর্ণলতা। না, আমি ফুলকি। ফুলকি? হ্যাঁ, তোমার মনে পড়ছে না ছোটবেলায় তুমি আমাকে চকলেট কিনে দিতে, কোলে করে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যেতে? না রে, আমার কিছুই মনে পড়ে না। মনে করার চেষ্টা করলে আমার মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা হয়, ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। তোমার এই অবস্থা কে করেছে নারায়ণদা? বিলাস বর্মন। বিলাসদা? হ্যাঁ, নারায়ণদা ওই বিলাস বর্মনের 2 নম্বরই কারবারের প্রতিবাদ করেছিল, তাই এই বিলাস বর্মন ওর লোকজনদের দিয়ে নারায়ণদার স্ত্রীকে খুন করে ওকে পাগল করে দিয়েছে। কে? সে কি? কিন্তু এ তো অন্যায়, এত বড় অন্যায় করার পরে বিলাসদার কোনো শাস্তি হলো না? কে দেবে শাস্তি? থানার বড়বাবু, আইন প্রশাসন সবাইকে বিলাস বর্মন টাকা দিয়ে কিনে রেখেছে। গ্রামের মানুষরা ওকে ভয় পায়, তাই ওর এই নরকীয় অত্যাচারের বিরুদ্ধে হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো কেস এন্ট্রি। আর বেচারি নারায়ণদা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পাগল হয়ে কে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? বুঝেছি, কাজী নজরুল ইসলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, ওই বিদ্রোহী কবির বিদ্রোহ করা ঘুরছে গেছে। কতবার বলেছি চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, বিদ্রোহ করো না। বিদ্রোহ করতে গেছে বিদ্রোহী কবির, বিদ্রোহ করা গুছে গেছে। এখন থাকো এখন পাগলা গারদে, না হলে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। আমি চলি। নারায়ণদা, দেখেছ কাণ্ড, তখন থেকে শুধু নিজের কথাই বকবক করে বলে যাচ্ছে, তোমাদের সাথে পরিচয়ই হলো না। তোমরা কে গো? তোমরা এখানে কি করছো? বুঝেছি, তোমরা এখানে প্রেম করছো। হ্যাঁ, প্রেম করো, তোমরা প্রেম করো। প্রেম করা খুব ভালো, এতে শরীর মন খুব ভালো থাকে, খুব ভালো। ভাই, তবে দেখো, ওই শুধু প্রেম করলে তো হবে না, ওই সংসার জংশনে পৌঁছবার জন্য তোমাদের গাড়ির মধ্যে উঠে পড়তে হবে।
তাড়াতাড়ি বাজিয়ে দাও সানাই। সিঁদুর কৌটো থেকে এক চিমটি সিঁদুর নিয়ে রাঙিয়ে দাও হরই সিঁথি, হাতে দাও শাখা। তবে দেখো ভাই, সন্দেহের পেরেকে পড়ে তোমাদের বাসের টায়ার যেন পাংচার হয়ে না যায়, তাহলে তোমাদের ভালোবাসার ওই বাসা পর্যন্ত পৌঁছতে পারে না। তোমাদের ভালোবাসা না তখন দেখবে কুয়াশার মধ্যে নিরাশাতে হারিয়ে গেছে গো, নিরাশাতে হারিয়ে। সিদ্ধার্থ, নারায়ণকে দেখে আমার মোটেও ভালো লাগছে না। ওই বিলাসদার বিরুদ্ধে গ্রামের মানুষ মুখ না খুললেও তুমি তো প্রতিবাদ করতে পারতে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একজন সাংবাদিক, তাহলে একজন সাংবাদিক হয়ে কেন তুমি মুখ বন্ধ করেছিলে? টাকা ছাড়া আর যে কোনো উপায় ছিল না। মনসুন, তোমরা আমার বন্ধু হয়ে এরকম কথা বলছো? অধিকারী কাকা প্রতিবাদ জানাতে গিয়েছিল, তাতে কি হলো? সন্ত্রাসের শিকার হয়ে মাথা তাকে নোয়াতে হলো। তার সংসারটা কি হবে বলতে পারো ফুলকি? ওই অধিকারী কিন্তু মোটেও ভালো লোক ছিল না মনসুর। বেআইনি অস্ত্র পাচারের সাথেও যুক্ত ছিল। ওর ডেড বডির পাশেও বেআইনি অস্ত্র পাওয়া গেছিল, আর ওই খবরটা আমি নিজে কাগজে লিখেছিলাম। যা সব সময় দেখা যায় তা সত্য নয় সিদ্ধার্থ। তাই ডেড বডির কাছে অস্ত্র পাওয়া গেছে বলে তুমি ভাবছো অধিকারী কাকা বেআইনি অস্ত্র ব্যবসা করতো, কিন্তু সিদ্ধার্থ না। শ্মশানে গেলে দেখতে পাবে সারি সারি ডেড বডি শুয়ে আছে, আর প্রত্যেকটি ডেড বডির পাশে পাবে টাটকা ফুল। তখন তুমি কি বলবে? যারা মারা গেছে তারা জীবন্তকালে ফুলের ব্যবসা করতো। তুমি বিলাস বর্মনকে চেনো না ফুলকি? ও পারে না এমন কিছু কাজ নেই, সেই জন্য তুমি ওর ব্যাপারে ভুলে যাচ্ছ। ওর দুর্গে প্রবেশ করা একেবারেই সহজ কাজ নয়। নেতা, মন্ত্রী, প্রশাসন, পুলিশ সব ওর হাতের মুঠোয়। তাই ওর বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ করতে যায় তাকে ও নিজের রাস্তা থেকে সরিয়ে দেয়। আর তুমি যদি ওর দুর্গে প্রবেশ করার চেষ্টা করো তাহলে ও তোমাকে ছুড়ে দেবে ওই পথের ধুলোর মাঝে। তোমরা একদম চিন্তা করবে না। ও যদি আমার কোনো কাজে বাধা দিতে আসে তাহলে আমি ওকে ছবল মারবই। আর ওই নারায়ণ কাকার বউকে মেরে ফেলার অপরাধে আমি কালই যাব থানায় গিয়ে ওই বিলাস বর্মনের নামে ডায়েরি করব। এই যে ফুলকি, সিদ্ধার্থ, আরে মনসুর, তোরা সবাই আছিস দেখছি। তোদেরকে একটা সুসংবাদ দেবো বলে আমি দৌড়ে এসছি। সুসংবাদ? কি সুসংবাদ দাদা? তাড়াতাড়ি বলো, আমার যা ধৈর্য ধরছে না। বলবো বলবার জন্যই তো আমি এখানে এসেছি। তার আগে কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে দাদা, আমার খুব পছন্দ হয়েছে। আরে মনসুর, হ্যাঁ বল। এই তোর জন্য না আমি হলদিরামের লাড্ডুটা এনেছি। নিশ্চয় কোনো বড় আনন্দের সংবাদ। ঠিক আছে, আমরা সবাই মিলে মিষ্টি মুখ করবো। সিদ্ধার্থ, তোর জন্য না আমি এই পেনটা নিয়ে এসেছি। এই পেন দিয়ে তুই খবর লিখবি, ঠিক আছে? কি ব্যাপার বলো তো? আমার জন্য পেন, সবার জন্য এত মিষ্টি, ওর জন্য নতুন কাপড় জামা, ব্যাপারটা কি? এসবের মানেটা কি? আচ্ছা দাদা, তুমি কি কোনো লটারি পেয়েছো? আরে লটারি নয় রে বোন, লটারি নয়। আমি দেবতার পরশ পেয়েছি। দেবতার পরশ? আর ওই দেবতা আমাকে চাকরি দিয়েছে। তুমি কোথায় চাকরি পেয়েছো দাদা? বিলাসদার কারখানাতে। দাদা! হ্যাঁ রে বোন, বিলাসদার নিজে ডেকে আমায় চাকরি দিয়েছে। ওর কারখানার আমি সুপারভাইজার। মাস গেলে আমাকে 10,000 টাকা মাইনে দেবে, আর অ্যাডভান্স হিসাবে আমার 5,000 টাকা দিয়ে দিয়েছে। গায়ে 10 জন ওই বিলাসদার নামে বাজে কথা বললেও আমার কাছে কিন্তু বিলাসদা আমার ভগবান। চুপ করো দাদা, চুপ করো। যে মানুষটাকে তুমি আজ নিজের স্বার্থের জন্য ভগবান বলছো, সেই মানুষটা গ্রামের বাজারের ক্ষতি করে চাইছে। তাই বলছি না দাদা, না, এই চাকরি তুমি ছেড়ে দাও। কখনো না। একবারও তুই ভেবে দেখেছিস এতগুলো দিন আমি কি করে কাটিয়েছি? ওই কটা টাকা মাইনে পেতাম বলে দিন রাত টিউশনি করে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি, আর কিছু না খেয়ে প্রতি মাসে তোকে আমি মাইনে পাঠিয়েছি। আর আজ যখন দুটো পয়সার মুখ দেখতে পেয়েছি, তুই আমাকে চাকরি ছেড়ে দিতে বলছিস? কান খুলে শুনে রাখ বোন, কান খুলে শুনে রাখ।
ওই বিলাসদার দেওয়ার চাকরি আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। মনসুন, মনসুন, দাদা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তোমরা তো দাদার ভালো মন্দ দেখো, তোমরা বুঝলে দাদা নিশ্চয়ই বুঝবে। তুই তোর দাদাকে ভালো করে চিনিস ফুলকি। সজল একবার যা বলেছে, আর ওই বিরাস বর্মনকে যখন দেবতার আসনে বসিয়েছে, আমরা শত চেষ্টা করলেও আমরা তোকে বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না ফুলকি, আমরা তাকে বোঝাতে পারবো না। মনসুন, সিদ্ধার্থ, সিদ্ধার্থ তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি অন্তত কিছু বলো। আমি কি করব? অভাব তোমার দাদার পুরো শরীরটাকে অক্ষম করে দিয়েছিল, আর ওই বিলাস বর্মন তোমার দাদার ওই অসুস্থ অক্ষম শরীরটাকে নিয়ে গিয়ে সোনার খাটে শুয়ে দিয়েছে, আর ওই সোনার খাটে শুয়ে তোমার দাদার ঘুমে অন্ধ হয়ে গেছে। আর আমি তখন ছাড়, স্বয়ং ভগবান এলো, অন্ধ মানুষের ঘুম কেউ ভাঙাতে পারবে না। সিদ্ধার্থ, বিলাস বর্মন, শুরুতেই তুমি আড়াই পাঁচালে কিস্তি মাত করে চলেছো, তাই তাই তো বলছি আমার নাম ফুলকি। আমি তোমাকে তোমার ওই কাছে রাজপ্রাসাদ থেকে টেনে নামাবো, তোমাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো, তোমার মুখোশ আমি দু হাতে খুলে দেবো। আজ যারা তোমাকে দেখে মুখ বন্ধ করে আছে, কাল তারা তোমার দিকে গর্জে হয়ে উঠবে। আমি তোমার এমন অবস্থা করবো বিলাস বর্মন, যা দেখে তুমি ঘুমিয়ে ঘুমিয়েও চিৎকার করে বলবে, মেয়ে তো নয়, যেন আগুনের ফুলকি। God আল্লাহ ভগবান, এ যেন দেবী চৌধুরী রানী সকাল থেকে এটা কর সেটা কর বলে বাড়ি যেন মাথাই করে তুলেছে। আচ্ছা, আপনারাই বলুন, এই একা হাতে এত কাজ কি সামলানো যায়? আচ্ছা, ছুচিবাই বুড়ির পাল্লায় পড়েছি আর কি, কাজে নেই কম্ম নেই, বাড়িটাকে যেন ধর্মস্থান বানাতে চাই। এই সকাল থেকে গোবর জল ছিটিয়ে মোলাম, মাঝে মাঝে ইচ্ছে করছে কাজ ছেড়ে দিয়ে পালাই। আরে 24 ঘন্টার মধ্যে 42 বার তো বলিস কাজ ছেড়ে দিয়ে পালাই, তা যাবি কোথায়? বস সঙ্গে তো ঝগড়া করে চলে এসেছি। ওর কাছে চলে যাব। আরে তার সঙ্গে তো ইয়ে করে চলে এসেছি। ওইসব ঘটনার পর কার মাথা ঠিক থাকে তুমি বলো ঠাকুমা? ও কি করেছে তুমি জানো? করেছে আমি যখন কলকাতা কারখানাতে কাজ করতাম তখন 1 বছর ছুটি পাইনি, মালিক ছুটি দেয়নি। 1 বছর পর যখন আমি গায়ের গাড়িতে বউর কাছে গেলাম, তখন দেখি আমার বউর কোলে একটি বাচ্চা। আর আমি রেগে গিয়ে বউকে জিজ্ঞাসা করলাম, আমি 1 বছর আসিনি, এই বাচ্চা এলো কোথা থেকে? তা বউ হেসে কি বললো জানো ঠাকুমা? তুমি করেছিলে তো কি হয়েছে, আমি তো ছিলাম। আরে এতে আমার রেগে যাবার কি হলো শুনি? হ্যাঁ? তোর বউ তোর তো উপকারী করেছে, তোকে আর পরিশ্রম করতে হলো না। তুমি থামবে অথচ ঠাকুমা? বংশবৃদ্ধি হয়ে গেল, বংশবৃদ্ধি হয়ে গেল। তোমার কি মাথা খারাপ হয়ে গেল ঠাকুমা? অন্য লোকের বাচ্চাকে আমি নিজের বাচ্চা বলে কি করে আদর করি? এই থাম! ওরে ওলা ওটার ব্যাটা, অন্য লোকের মেয়ে নিয়ে ঘরে দরজা দিয়ে ইয়ে করতে পারো, আর অন্য লোকের ছেলেকে নিজের ছেলে বলে কোলে নিয়ে একটু আদর করতে পারো না? থামবে? আরে গাই বছরে আছে জোড়া, গাই বছরে আছে জোড়া, নাতির আমার কপাল ভরা। গাই বছরে আছে জোড়া, নাতির আমার কপাল ভরা। নাতি আমার চাপড় কাটে হাম্বা হাম্বা হাম্বা। আরে গাই ধরেছে অন্য ছোড়া, নাতির আমার কপাল ভরা।
নুনে ছিটিয়ে দিচ্ছ। মাঝে মাঝে মনে হচ্ছে আত্মহত্যা করে। এই বয়সে তুই মারবি? হ্যাঁ মরবো। আমার মনে হচ্ছে মোবাইল ফোনের মতো তোর চার্জটা একটু কমে গেছে। আরে বাড়িতে যা না মাসখানেকের জন্য, তাহলেই দেখবি তোর মোবাইলে একদম ফুল চার্জ হয়ে যাবে। তখন আর এইভাবে রাগ করে থাকতে পারবি না। যা তা যা বলেছ ঠাকুমা, প্রায় 6 মাস হয়ে গেল বাড়ি যাইনি। তবে ঠিক বলেছি না? বাড়ি যাবি তো যা, এক্ষুনি যা। এই 1 মাস পর কিন্তু আর বাড়ি যেতে পারবি না। কেন 1 মাস পর বাড়িতে যেতে পারবে না কেন? কারণ কারণ আমি সিদ্ধার্থর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলছেন কর্তা? ছোট বাবুর বিয়ে? হ্যাঁ রে হ্যাঁ, এই খবরটা দেওয়ার জন্য আমি একদম পুরুষ প্রধানের বাড়ি থেকে সোজা এখানে ঢুকলাম। তা ভালো, মোরার আগে তবু নাথ বইয়ের মুখখানা একটু দেখে যেতে পারবো। তা ঠাকুর মশাই বিয়ের জন্য কোন তারিখ ঠিক করেছে? এই তো পরের মাসের বুধবার, এই যে 10 তারিখ পরের মাসে বুধবার একদম গধূলি লগ্নে। সে কি রে বড় খোকা? সামনের মাসের 10 তারিখে, মানে হাতে তো সময় একেবারে কম। এই কদিনে তুই এত কাজ সামলাবি কি করে রে খোকা? সামলাতে হবে মা, সামলাতে হবে। যেমন করে হোক এই কাজ উদ্ধার করতে হবে। আর সামনে মাসে 10 তারিখ তো ভালো দিন নয়। আপনি চিন্তা করবেন না মহাশয়, আমি আছি না। এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি একাই সামলে নেব। বেশ, সেনাই বুঝলাম তুই জুতো সেলাই থেকে শনিবার সামলাবি। এখন আপাতত একটা কাজ কর, ওই দেখ মন্দির তলা ক্লাবে সিধু ক্যারাম খেলছে, ওকে বল আমি একবার ডেকেছি। আচ্ছা কর্তা, আমি এইবারই হবু বরকে বিয়ের টোপর পড়ার জন্য একেবারে ধরে নিয়ে আসছি কর্তা। দেখছো মা, দেখছো সিধুর বিয়ে হবে বলে ওর কত আনন্দ হচ্ছে দেখো। সে তো হবে রে বড় খোকা, সবারই আনন্দ হবে। আজকের দিনে আমার বৌমার কথা বড় বেশি করে মনে পড়ছে রে বড় খোকা। থাক মা থাক, আমার অতীতটাকে আমি ভুলতে চাই মা। খোকা, খোকা রে। মাগো, বিদিশা স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে গেছে। আমি তো বিদিশার কাছে কিছু চাইনি মা, শুধু চেয়েছিলাম ও আমার পাশে পাশে থাক। বিদিশা কি তাও আমাকে দিতে পেরেছে মা? এ কি করলি রে খোকা? তোর চোখে জল। মাগো, বুকে ঝড় উঠলে তো চোখে জল আসবে মা। একটু তুই চুপ কর বাবা, একটু চুপ কর। তুই যদি এভাবে ভেঙে পড়িস, যাওয়ার কথা ছিল আমার, কিন্তু চলে গেল এক রুত্তি মেয়েটা, চলে গেল। মাগো, মা তুমি তো জানো বিদিশা বছরে একবার যখন বাপের বাড়ি যেত, বিদিশা আমাকে বলে যেত তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। কিন্তু মাগো, সেই বিদিশা হাসপাতালে গেল আমার সঙ্গে, সেই বিদিশা আর ফিরে এলো না। সেই বিদিশা থাকে না, আমি কেমন আছি, কোথায় আছি মা? যার জন্যে ভগবান বিদিশাকে আমার জন্য কেড়ে নিল, আমি কি অন্যায় করেছি মা? খোকা, খোকা রে, তুই চোখের জল মোছ খোকা। ওরে নিয়তির পদক্ষেপ স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই সামলাবার। ছোটবেলা থেকে সিঁদুর কাছে তুই মা
তোর বিয়েতে সবচেয়ে দায়িত্ব তো তোকেই নিতে হবে বাবা। এই ভট্টাচার্য বাড়ির ঝাড়বাতি গুলো একটা একটা করে তো তোকেই জ্বালাতে হবে রে বড়। শুধু কি তাই কাকাবাবু, এবারই দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে এখন থেকে এই ভগবানপুরের সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে। বিলাস, তুমি আমার বাড়িতে? কেন কাকাবাবু, আপনার বাড়িতে আমায় আসতে নেই? তুমি ভগবানপুরে আছো কই? এতগুলো বছর পার হয়ে গেল, এর আগে তো কখনো বিজয় দশমীর দিন তোমাকে এই বাড়িতে আমি দেখিনি। এই ব্যাপার, তাহলে তাহলে সমস্ত প্রণামগুলো আজ আমি করে নিচ্ছি ঠাম্মা। থাক, থাক, থাক। না না, থাকবে কেন ঠাম্মা, এই ভগবানপুরের একমাত্র বয়স্ক মানুষ বলতে আপনি জীবিত আছেন, তাই প্রণাম তো আমি করবই ঠাম্মা। এ বাড়িতে আসার কারণটা কি আমি জানতে পারি বিলাস? হ্যাঁ বলছি ঠাম্মা, বলছি, কিন্তু তার আগে আমি শুনেছি আপনার বাড়িতে কেউ এলে আপনি আপনি নাকি তাকে নারকেলের নাড়ু খাওয়ান, তা আমাকে নারকেলের নাড়ু খাওয়াবেন না ঠাম্মা? না 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 না, নারকেলের নাড়ু তো তুমি খেতে আসোনি বিলাস। এখন যে কাজে তুমি এই বাড়িতে এসেছো সেই কাজটা মিটিয়ে নিয়ে তুমি মানে মানে কেটে পড়ো। আর এর পরেও যদি সত্যি তোমার নারকেলের নাড়ু খেতে ইচ্ছে হয় তাহলে বিজয় দশমীর পর এসো। একটা কথা মনে রেখো, আমি লক্ষ্মী পুজোর পর ভাসানের দিন পর্যন্ত দিন নাড়ু, তারপর দিন ঝাড়ু। এবার তুমি মনে মনে ঠিক করে নাও বিলাস, কোনটা খাবে, নাড়ু না ঝাড়ু? ঠাম্মা, ঠাম্মা না আপনারা মজার মজার কথা বলে, তাই না কাকাবাবু? না না, সে তো হলো, কিন্তু বিলাস, এই তোমার আসার কারণটা কিন্তু আমি এখনো বুঝলাম না। হ্যাঁ বলছি কাকাবাবু, শুনলাম আপনি নাকি ওই সিদ্ধার্থের বিয়ে ঠিক করেছেন ফুলকির সাথে। হ্যাঁ, সিদ্ধার্থের বিয়ে ঠিক করেছি। কেন, এতে তোমার কোনো আপত্তি আছে? আরে আপত্তি কি বলছেন কাকাবাবু, আপত্তি কি বলছেন? খবরটা শুনে তো আমার মনটা আনন্দে নেচে উঠলো। মানছি মানছি মানছি, আমি আপনাদের গ্রামের কেউ নই, কিন্তু এত বছর থাকতে থাকতে আমি তো আপনাদেরই একজন হয়ে গেছি। এই ভগবানপুরে আমি সিদ্ধার্থ হচ্ছে আমার ভাইয়ের মতো, তাই সিদ্ধার্থের বিয়ে খরচা কিন্তু পুরো আমার, আপনি দয়া করে না করবেন না। না না বিলাস, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, ওই প্যান্ডেল থেকে তত্ত্ব, ক্যাটারার, সানাই, মাইক, লাইট সমস্ত খরচা আমার, আপনি দয়া করে না করবেন না। না না, তা কি করে হয়? আরে বিলাস আমার ছেলে, আর বিয়েতে যা যা খরচা হবে করবার সামর্থ্য তো আমার আছে। তা জানি কাকাবাবু, তবু বলছি মানে দেখুন কাকাবাবু, আমি তো আপনার ছেলের মতো, তাই তাই পকেট ভর্তি টাকা নিয়ে এসেছেন মানুষ কেনার জন্য, তাই তো? ফুলকি, আমার দাদাকে কিনতে শুরু করেছেন, এখন আমাকে থামানোর জন্য কাকা বাবুকে কিনতে এসেছেন, তাই না? দুর্নীতি দোকানদার বিলাসবর। বাবা, কত বড় হয়ে গেছে তুমি ফুলকি! আরে তোমাকে দেখে তোমার দু চোখ জুড়িয়ে যাচ্ছে ফুলকি। নাটক করো না বিলাসদা, নাটক করো না। গ্রামে ফেরার পর থেকে তোমার নামে নানান কথা শুনতে পাচ্ছি, তাই গ্রামের মানুষ মুখ বন্ধ করে থাকলেও আমি কিন্তু থেমে থাকবো না। কি বলছো কি ফুলকি? এখন ভেবে দেখো তুমি কি করবে। সুস্থভাবে জীবন যাপন করে গীতা পড়বে, নাকি লোকের ক্ষতি করে চিতায় চড়বে? ফুলকি, মানে এইসব মিথ্যা কথাগুলো কে তোমায় বলেছে? আরে বাবা, বিশেষ করুন কাকাবাবু, আমি না প্রত্যেক দিন সকালবেলায় দুপাতা রামকৃষ্ণ কথামৃত না পড়ে জলস্পর্শ পর্যন্ত করি না, আর সেই মানুষটা কিনা করবে মানুষের ক্ষতি। বিশ্বাস করো ফুলকি, আমি সত্যি 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 গ্রামের মঙ্গলের জন্য কিছু করতে চাই। তো ভালো কথাই, তাহলে স্বেচ্ছায় তোমার ওই ইট খোলা জমিটা কলেজ করার জন্য দান করো। করলাম। এ কি বলছো?
তুমি সত্যি সত্যি এখানে কলেজ করার জন্য জমিটা দেবে? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো কাকাবাবু, দেবো। শুধু জমি নয়, এখন থেকে গ্রামের সমস্ত দায়িত্ব আমি আপনাকে দেবো। কাকাবাবু দেখুন, মাস তিনেক পর পঞ্চায়েত নির্বাচন, আমি চাই আপনি নির্বাচনে দাঁড়ান এবং জিতুন। তারপর আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করব, আর আপনি এই ভগবানপুর গ্রামটাকে স্বর্গের মতো সাজিয়ে তুলুন। না না না, এসব আমি পারবো না, এসব আমি পারবো না। কেন পারবেন না কাকাবাবু, কেন পারবেন না? হ্যাঁ ফুলকি ফুলকি, আমি মানছি। ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী আমি না হয় গ্রামের ক্ষতি চাই, কিন্তু কাকাবাবু তো তা চান না। তাই কাকাবাবুকে একটু বুঝিয়ে বলো। কথাটা ফেলে দেওয়া নয় কাকা বাবু, এই গ্রামের ভালোর জন্য একজন কাউকে তো দায়িত্ব নিতেই হবে। এই ভগবানপুরের ভালো তা আমি মন থেকে চাই, কিন্তু এত বড় দায়িত্ব না না না, আমার মাথা কাজ করছে না। এই তোমরা আমাকে একটু ভাবতে দাও, আমি একটু ভাবি। হ্যাঁ হ্যাঁ, ভাবুন কাকাবাবু, ভাবুন। কে ফুলকি? তোমাকে কলেজ করার জন্য জমি দান করলাম, তোমার দাদা সজলকে চাকরি দিলাম, কাকাবাবুকে গ্রামের দায়িত্ব দিলাম। তবে যাই বলো ফুলকি, আমি যা করেছি সব কিন্তু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ ফুলকি, যখন থেকে আমি তোমাকে দেখেছি না, তখন থেকে আমি যেন কেমন হারিয়ে যাচ্ছি। মনে হচ্ছে দিনে তারা দেখছি আর রাতে রোদ পোয়াচ্ছি। লক্ষণগণ কিন্তু পাগলের। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। আমি ধন্য হে পাগল তোমার জন্য। বিলাসদা, বিশ্বাস করো ফুলকি, আমি না তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। Shut up! তুমি ভালো করেই জানো সিদ্ধান্ত ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এই মরেছে, কথা বোঝে না। আরে বাবা, বিয়ে তো তুমি সিধু কি করবে? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো। হ্যাঁ মানছি, আমার ভীষণ কষ্ট হবে, বুকে ব্যথা হবে, চোখ দিয়ে জল পড়ে বন্যার আকার নেবে, তবু আমি তোমাদের বিয়ে মেনে নেব। আমি শুধু চাই। কি চাও তুমি? খুব দুষ্টু তুমি, বুঝেও না বোঝার ভান করছো। মানে আমার শুধু একটাই দাবি, ওই আইবুড়ো ভাত খাওয়ার মতো না, আইবুড়ো ফুলসজ্জাটা তুমি আমার সাথে করো। চেঁচায় না, কানে লাগে তো। ওরম করে চেঁচালে না, ছোটবেলায় যেখানে চিমটি কাটতাম সেখানে আদর করে হাত বুলিয়ে একটু চিমটি কেটে দেবো। বেরিয়ে যান বলছি এখান থেকে। ও বাবা, চুমু নেবে অথচ আমি দেবে না, তাই বললে কি হয় সোনা? আমাদের মতন মেয়েরাজ তোমাদের মতন পুরুষকে আনন্দ দেওয়ার জন্য জন্মায়নি, জন্মেছে তোমাদের মতো জানোয়ারের দু চোখে কানের পাশে ঠাটিয়ে চড়বে, তাদেরকে সোজা লাইনে নিয়ে আসার জন্য। চর মারলে? আসলে তোমাকে নিরাশ করি কি করে বলো তো? কত শখ করে বললে আমার সঙ্গে আইবুড়ো ফুলসজ্জা করবে, তা আইবুড়ো ফুলসজ্জা তো আর এই জীবনে হবে না, তাই আইবুড়ো চটটা আমি তোমাকে মেরে দিলাম। এখন বলো কেমন লাগলো? ভালো। গালে মারলে বুকে লাগলো, বুকটা কোনো ধরপড় করছে। তাহলে এখন থেকে সাবধান হয়ে যাও বিলাস বর্মন, ওই ধরফড়ানি বুক নিয়ে আমার সামনে বেশি ফরফরানি করতে এসো না, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। জীবনটা হচ্ছে অনেকটা ক্রিকেট খেলার মতো, আর ক্রিকেট খেলাটা কিন্তু ভীষণ শক্ত খেলা। নো বল, হোয়াইট বল, ছক্কা, চার, বাই, ওভার থ্রো, অনেক কঠিন নিয়ম। এসব নিয়ম কানুন জেনে তুমি খেলতে নেমেছো তো? চিন্তা করো না বিলাস বর্মন, ওয়েন্ডি টেস্টি আর
সেঞ্চুরি না করে আমি কিন্তু মাঠ ছাড়ি না। তাই তোমার কপিলের শেষ পেরেকটা কিন্তু আমি পুঁতব। মনে থাকে জানো। মেয়ে ছেলে গালে চড় মেরে চলে গেল, আবার আঙুল দেখিয়ে চোখ দেখিয়ে চলে গেল, তবু আমি আমাকে ওকে ছেড়ে দিলাম কেন বলুন তো? আরে বাবা চড় মারলেও ওর হাতের মিষ্টি পরশটা তো আজ আমি পেলাম। হাত ছেড়ে দিলাম, কিন্তু এবার সেদিন কাছে পাবো, সেদিন বলবো তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌর, না সোনার গৌর না, ও তোমায় ছেড়ে দিলে এমন মাল আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ছেড়ে দিলে এমন মাল আর তো পাবো না, ছেড়ে দিলে এমন মাল আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, তোমায় ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেব না। অসম্ভব অসম্ভব অসম্ভব। বিলাস যে নিজের ইচ্ছায় এই গ্রামের মঙ্গলের জন্য কাকা বাবুকে ভোটে দাঁড় করাচ্ছে, এ তো ভূতের মুখে রাম নাম। ঠিক বলেছো বৌদি। আসল ব্যাপারটা কি বলতো, ওই ভূতটা আগে চারিদিকে শুধু ভূতকেই দেখতে পেত, আর এখন ওই ফুলকির মতো সীতার দেখা পেয়ে ওর মুখ দিয়ে রাম নাম বেরোচ্ছে আর কি। হ্যাঁ হেসো না ঠাকুরপো, হেসো না, ওকে আমি ভালো করে চিনি। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলে বিলাস মানুষের ভালো চায়, তবুও আমি বিশ্বাস করব না। বৌদি আসলে কি জানো তো, বাংলার মেয়েরা যখন স্বামীর হাত দিয়ে এক চিলতে সিঁদুর এই সিঁথিতে পড়ে না, তখন থেকে স্বামীদেরকে বিশ্বাস করতে শুরু করে দেয়। কিন্তু জানো তো, বেশিরভাগ স্বামীরা এই বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারে না। ঠাকুরপো, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও যে ভয় লাগে। তা ঠিক বৌদি, কিন্তু এটাও তো হতে পারে যে ওই বিলাসদা মানুষটাই পাল্টে গেছে ওর মানবিকতা, মনুষ্যত্ব, চেতনা, মানুষটা পুরোপুরি হয়তো পাল্টে গেছে বৌদি। সিদ্ধার্থ তো ঠিকই কথাই বলেছে, আমি নিজের সাক্ষী। বিলাসদাকে না তোমাদের চেয়ে আমি হারে হারে চিনি, কারণ ওর সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত ওই শয়তানটার সঙ্গে কাটিয়েছি আমি। দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়ে যেতে পারতো, আরে তাহলে তোমার ওই শয়তান স্বামীও ভালো হতে পারতো বৌদি, ভালো হতে পারতো। হ্যাঁ, জীবনের শুরুর দিকে হয়তো বিলাসদা মনকে ভুল করতো, তাই উত্তর মিলত না। কিন্তু এখন বিলাসদা এই সরলতা মন নিয়ে শুধু যোগের অঙ্ক করছে বৌদি। যোগের অঙ্ক? মানুষের সাথে মানুষকে যোগ করতে চাইছে, সততার সঙ্গে পবিত্রতাকে যোগ করতে চাইছে, আর ভক্তির সাথে শক্তিকে যোগ করতে চাইছে। তোমরা যা বলেছো এটা যদি সত্যি হয়, তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি। প্রতিদিন আমার সিঁথিতে সিঁদুর পরার জন্য আমার এই মনের ব্যথায় যে চোখ দিয়ে জল ঝরতো, সেটা আজ বদলে যাবে আনন্দের অশ্রুতে। কিন্তু তোমাদের বিলাসদা যে বদলে গিয়েছে, তার প্রমাণ আমি যতদিনে না পাবো, ততদিন এই দুঃস্বপ্নের যন্ত্রণাটা যে আমার এই বুকের থেকে কোনোদিনও সরবে না, কোনোদিনও না। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি কলকাতা থেকে ফিরি, তারপরে দুঃস্বপ্নের কালো মেঘটা আমার এই দুহাত দিয়ে আমি সরিয়ে দেব। হঠাৎ কলকাতা? হ্যাঁ, আমি কলকাতা যাচ্ছি, কাল যাব, আরে দিন তিনেক পরে ফিরবো। হঠাৎ কলকাতায়? কারখানার মেশিনগুলো সব পুরনো হয়ে গেছে। আচ্ছা। আরে এই কথা যখন আমার মুখ থেকে বিলাসদা শুনলো, তখন বললো, তখন ওই মেশিনগুলো কেনার দায়িত্ব তোমার ঘাড়ে গিয়ে বর্তালো, তাই তো? ঠিক বলেছিস সিদ্ধার্থ, ঠিক বলেছিস, ওই মেশিনগুলো কেনার দায়িত্ব আমার উপরেই পড়লো। 3 দিন কলকাতায় যাচ্ছি ওই মেশিনগুলো কেনার জন্য। ফুলকিরা বাড়িতে একা থাকবে, হ্যাঁ তুই কিন্তু একটু দেখিস ভাই, তুই কিন্তু
দেখিস। তুমি ওকে দায়িত্ব না দিলেও ওর পরে ও কিন্তু জোর করে নিত, তাই না সিদ্ধার্থ? বৌদি তুমি না শোনো, আমি থাকতে পারি এই অর্থে ঢাকা অট্টালিকার গারদে, কিন্তু সব খবরই তো আমার কানে আসে ভাই। সামনের মাসে তোমার সাথে ফুলকি, 10 তারিখে তোমার সাথে ফুলকির বিয়ে হবে, এটা এই খবরটা শুধু আমি নয়, এই ভগবানপুরের সবাই জেনে গেছে ভাই। জানবে না কার বোনের বিয়ে হচ্ছে দেখতে হবে তো। আরে বাবা মা বেঁচে থাকলে হয়তো আরো ধুমধাম করে আমার বোনের বিয়ে দিতে পারতো। পরিশ্রমের বিকল্প কিছুই নেই, তাই তো তার নিদর্শন তুমি নিজেই সজল। তুমি চিন্তা করো না, ওই উপরওয়ালা আছেন। আরে সেই ভরসাতেই তো আছি বৌদি, আমি সেই ভরসাতে আছি। এনিওয়ে আমি চলি, 3 দিন থাকবো না, একটু গোছগাছ করে বেরোতে হবে তো। আচ্ছা হ্যাঁ আচ্ছা আসি বৌদি, আমি চলি সিদ্ধার্থ। বেশ, সাবধানে যেও। আচ্ছা বৌদি, হ্যাঁ, শুনেছি সজলদার বাবা মা কোম্পানির লসের জন্য বিষ খেয়ে নাকি আত্মহত্যা করেছিল। বিলাসদের ব্যাপারে তোমাকে কোনোদিন কিছু বলেনি বৌদি? 24 ঘন্টায় তোমাদের বিলাসদা আমার সঙ্গে 24টা কথাও বলে না। মেয়ে হয়ে জন্মে মা হতে পারিনি বলেই আমাকে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয়, আমাকে মুখ বুঝে থাকতে হয়। এটা কিন্তু বিলাসদের খুব বেশি বাড়াবাড়ি। আজকের দুনিয়াতে ডাক্তারদের ছোঁয়াতে যা হওয়ার নয় তাই হচ্ছে। তাছাড়া তোমরা তো কোনো অনাথ থেকে দত্তক নিতে পারো বৌদি। ভাই, সুখ চাইলে সুখ পাওয়া যায়, শান্তিকে ডাকলেও সে শান্তি আসে, কিন্তু কেউ যদি ঔষধ না খেয়ে অসুখকে জিয়ে রাখে, তাকে কি কোনোদিনও সুস্থ করা যায় ভাই? এই বিশাল বর্মন অর্থ ছাড়া কিচ্ছু বোঝে না, ও নিজেকে ছাড়া আর কাউকে চেনে না, তাই তো একাকিত্ব নীরবতা, একাকিত্ব নীরবতা দুঃখ নিয়ে আমার মনে পুষে আমাকে সারাটা জীবনে থাকতে হচ্ছে ভাই, সারাটা জীবন থাকতে হয়। কিছুক্ষণ আগে তুমি বলছিলে না বৌদি যে ওপরওয়ালার উপর ভরসা রাখো, কোনো চিন্তা করো না। আমিও তোমাকে একই কথা বলছি বৌদি, কোনো চিন্তা করো না। সিদ্ধার্থ, ওপরওয়ালা আছে, সিদ্ধার্থ, সব ঠিক হয়ে যাবে বৌদি, সব ঠিক হয়ে যাবে। সিদ্ধার্থ দাঁড়াও, তাহলে আর তোমরা দেরি করো না সাংবাদিক, চেতনা ফেরার লেখাটা লিখতে তুমি ওই পাশের গ্রামে যাও। মানবতার কলম নিয়ে এই সাংবাদিক চলল পাশের গ্রামে জনগণের খবর লিখতে। সিদ্ধার্থ, ওই বিলাস বর্মনের চামচাগিরি করতে আমার আর একদম ভালো লাগে না, কিন্তু কি করব, ওই টাকার কথা চিন্তা করতে করতে সব কিছুই আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়। এই আজকের কথাই পাবো না, আমার এই ডান হাতটা না হেভি চুল কাটছে, মানে টাকা আসছে টাকা, কিন্তু কোথা থেকে আসবে টাকা সেটা তো জানি না। এসে গেছেন? কে? ও তুমি, আমি ভাবলাম টাকা এলো বুঝি। আচ্ছা স্বপন, বিলাস বাবু ফোন করে এখানে ডাকলেন, মানে এই হাট খোলায় ডাকলেন কেন বলো তো? তা তো বলতে পারবো না, নিশ্চয়ই কোনো একটা চক্কর আছে। আচ্ছা স্বপন, এইভাবে আমরা কতদিন চক্কর কাটবো বলতে পারো? জানো, মাঝে মাঝে না আমার নিজেকে বড্ড ঘৃণা লাগে, রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকা, আবার অস্তিত্ব আমার অবচেতন মনটাকে জাগিয়ে বলে, নীতিহীনতার ভাঙা সঙ্গে তোর যে পা কেটে পচন শুরু হয়ে গেছে, তোর ওই খাকি পোশাকটা পরার কোনো অধিকার নেই, খুলে বল তোর ওই খাকি পোশাক। তোর শরীরে সপ্তমে অবজাত শব্দটা মানায় না, তোর মাথায় অশোক স্তম্ভ মানায় না, তোর কোমরে দুর্নীতি দমনের অস্ত্রটা মানায় না। তুষার বাবু, আজ আপনার কি হয়েছে বলুন তো? চালু স্বপন, ঘুমটা ভেঙে যায়, চেতনাহীন কপালে বিন্দু বিন্দু জমে যায় দুশ্চিন্তার ঘাম। আজ আজ আপনার কি হয়েছে বলুন তো? সেই তখন থেকে দেখছি কিরম সদ মার্কা বুলিয়ে ওড়াচ্ছেন। তুষার বাবু, একটা সুস্থ জীবনের স্বপ্ন কলেজ লাইফে আমিও দেখতাম, কিন্তু কিন্তু পরে দেখলাম না, চুরি ছিনতাই ডাকাতি করে যদি আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকে, তাহলে সারা সমাজের লোক আপনাকে বলবে বাবা এ কত টাকা। আর যে মানুষটা স্কুলে মাস্টারি করে গেল, তার মাসে 5,000 টাকা পেনশন শুনে ওই সালা স্ত্রী সমাজটা বলবে দূর বাবা, ও একটা অপদার্থ ছিল, ওই টাকায় কি আর সংসার চলে? ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। তার জন্যই তো
আমার ওই ন্যায় নীতি কর্তব্য আদর্শগুলোকে না একেবারে কোল্ড স্টোরেজে ঢুকিয়ে রেখেছি। তাই ওই কলিযুগের ওইগুলোকে আর বার করতে যাবেন না স্যার, নইলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। হ্যাঁ স্যার, আমি ঠিক বলছি স্যার। তাই তো আমি বলছি আপনারা ওইসব করতে যাবেন না। তাই আমি বলছি ওইসবের জন্য আপনারা একদম বাদ দিয়ে দিন স্যার। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এই প্রকাশ্য দিবালোকে হাঁটলে হবেটা কি? খেলা হবে তুষার বাবু, খেলা। হ্যাঁ, সতের সাথে অসতের খেলা, ন্যায়ের সাথে অন্যায়ের খেলা। আসলে কি জানেন তুষার বাবু, এতদিন ধরে এই ভগবানপুর আমি নানান অন্যায় কাজ করেছি। আমি আমি আমার লোভ লালসা কামনা বাসনার আগুনে এই ভগবানপুর গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। তাই তো আজ আমার বড্ড অনুশোচনা হচ্ছে তুষার বাবু। কি বলছেন বিলাস বাবু? ঠিকই বলছি তুষার বাবু। আমি যা করবো এদের সবাইকে সাক্ষী রেখে করবো। এই যে শুনছেন আপনারা, না আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের এই অত্যাচারী বিলাস বর্মন তার পাপে প্রায়শ্চিত্ত করবে। আপনারা কেউ ভয় পেয়ে মুখ ফিরিয়ে চলে যাবেন না। রান্নাঘরে যাব না, আর বেড়াল বলে দুধ খাবো না। না ফুলকি, না, বিশ্বাস করো নাটক নয় ফুলকি। আসলে সারা জীবন দুধ খেতে খেতে না এই বিড়ালটার পেটেও চড়া পড়ে গেছে। তাই আমি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করব বলে এই হাটখোলায় আমি সবাইকে ডাকলাম। এই হাটখোলায় অগুন্তি মানুষ আজ বাজার হাট করছে। আমি যা করব এনাদের সাক্ষী রেখে করবে। এই যে শুনছেন আপনারা, আমি সেই অত্যাচারী বিলাস বর্মন, আমি যা করব আপনাদের সাক্ষী রেখে করব। আপনারা কেউ ভয় পেয়ে চলে যাবেন না। আপনারা সবাই দেখবেন আমি যা করব আপনাদের সাক্ষী রেখে করব। তোমাকে কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না বিলাস। জানি ফুলকি, জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, আর আমি ফোন করলে তুমি আসতেও না। তাই তো অপরাজিতকে বললাম তোমায় ফোন করতে। হ্যাঁ স্যার, আপনার কথা মতো আমি ফোন করলেও না আমি না মনের দিক থেকে একদম শান্তি পাইনি। তাই তো আমি মনে করেছিলাম এখানে একটা কোনো চক্রান্ত চলছে। কি গো ফুলকি, আমি তোমাকে বলেছিলাম না তুমি এখানে একবার এসো, তোমার কোনো অসম্মান হবে না। কি তুমি এবার খুশি হয়েছো তো? বিলাসটা আমার দাদার মতো, তাই আমি চাই আর পাঁচজনের মতন বিলাসদা সুস্থভাবে জীবন যাপন করুক। দাদা যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে বোন তো খুশি হবেই। না বিলাসদা, তুমি যদি সত্যি সত্যি স্যালেন্ডার করো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি এসপি সাহেবের কাছে দৌড়াদৌড়ি করে যাতে তোমার শাস্তি কম হয় আমি সেই ব্যবস্থাই করব। ওসব কিছু করতে হবে না। পারিস তো ভাই ফোটার রাখি পূর্ণিমার দিন আমার কাছে একবার জেলে আসবি, আমার কপালে ফোঁটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুলে, শোভন, তোকেও আজ আমার সাথে সারেন্ডার করতে হবে। আমি কেন সারেন্ডার করব? আমি আজ পর্যন্ত যা কিছু করেছি সবই আপনার কথা মতো করেছি। আজও আমার কথা মতো কাজ করবি। নির্দোষ বাবু, আমাদের হ্যান্ডকাপ পরান। হ্যান্ডকাপ! এই হ্যান্ডকাপ কোথায়? হ্যান্ডকাপ আনিনি স্যার। তা আনবেন কেন? আপনাদের মতন সাধু পুলিশরা আসামির বাড়িতে আসে ফাঁকা পকেট আর ফাঁকা মানিব্যাগ নিয়ে। ঠিক বলেছিস ফুলকি, আমার তো মাথাতেই ছিল না যে তুষারবাবু তো আমাদের অ্যারেস্ট করতেই পারবে না, কেননা তুষারবাবু আমাদের মতো সমান অপরাধী। ওই শাড়ির মতো স্যালেন্ডার আপনাকে করতেই হবে স্যার। কেন করেছে? আমাকে সারেন্ডার করতে হবে। হ্যাঁ করবেন, আপনি আমাদের চেয়েও বেশি দোষী। চিরদিন ঘুষ খেয়ে আমাদের অন্যায়কে সাপোর্ট করে গেছেন, তাই আপনার উচিত সবার প্রথমেই সারেন্ডার করা। পুলিশ অফিসার হিসেবে আমাকে সবারই আগে সারেন্ডার করতে হবে, এটা প্রেস্টিজের ব্যাপার হবে না স্যার? ঠিক আছে তুষারবাবু, দোষ যখন আমরা তিনজনই করেছি তখন তিনজনই সারেন্ডার করব, তবে কে আগে সারেন্ডার করবে সেটা ঠিক করবে আমার ছোট্ট বোন ওই ফুলকি। হ্যাঁ রে ফুলকি, তোর মনে আছে ফুলকি?
আমরা ছোটবেলায় কেমন কানামাছি ভোবো খেলতাম, আজও ঠিক সেইভাবে অপরাজিতা তোর চোখে কালো কাপড় বেঁধে দেবে, আর আমরা কানামাছি ভোবো খেলবো। আর এই খেলতে খেলতে ফুলকি প্রথম যাকে ধরবে সেই প্রথম ধরা দেবে। কেমন, কি রাজি বোন? আমি না কালো কাপড়টা না সঙ্গে করে নিয়ে এসেছি, আয় তোর চোখে আমি বেঁধে দিই। একদম হয়ে গেছে, একদম রেডি। এবার আপনারা না খেলাটাকে শুরু করে দিন। আমরা তো খেলা শুরু করবো, কিন্তু তুমি এক কাজ করো, বুঝলে? তুমি এক কাজ করো, তুমি ওই পাশের দোকান থেকে না এক বোতল মাজা নিয়ে এসো, কেমন? এক্ষুনি যাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, নাও ফুলকি, আমরা এবার খেলা শুরু করি। বলো বলো। কানা মাছি ভোবো, যাকে পাবি তাকে চো। কানা মাছি ভোবো, এই, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। প্রথমেই আমায় ধরলে। যখন ধরেই ফেলেছি তখন তুমিই প্রথমে ধরা দাও বিলাস দা। ধরা তো কবেই দিয়েছি, এবার তুমি আমায় একটু ধরতে দাও সোনা। বিলাস দা! সালোয়ারটা কে দিয়েছে? সজল বুঝি? হ্যাঁ। খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। এখন বলো তুমি কি করবে? সালোয়ারটা নিজে নিজে খুলবে না আমাকে জোর করে খুলতে হবে? বাবু, আগেকার দিনের ভিলেনরা তো সব সলিড খাবার খেত, তাই ওই যা করবার সব নিজেরাই করতো। কিন্তু এখন আমার মতন ভিলেনদের তো ভেজাল খেয়ে খেয়ে অবস্থা খারাপ, তাই রেপ করবার জন্য না ওই স্বপনের মতন একটা অ্যাসিস্ট্যান্টের দরকার হয়। কেমন? ছটফট করে না ফুলকি, এতে তোমারও টাইম লাগবে আর শুধু শুধু সময় নষ্ট হবে। নে হ্যালো হ্যালো পুলিশ অফিসার, হ্যালো হ্যালো। মাথা উঁচু করে দেখ, দেখ আমি কি করছি। তোদের লিডারের ইজ্জত দিয়ে কেমন কেমন ফুটবলের মতো নাচিয়ে গোল করছি রে, গোল। দেখ দেখ শালা, দেখ যে শালা দেখবি না তার চোখ দুটো আমি উপরে নেবো। নে শপথ। বেলা বাচ্চা রে, তোর বৌদি আবার ইলিশ মাছের পাতুরি রান্না করেছে। দুপুর বেলা বেশ ভালো করে ভাত খেয়ে না একটা জমিয়ে ভাত খেতে। এই মোবাইল সুইচটা বন্ধ করে দিয়েছি, এবার আমার শয়তানের সুইচটা। শোভন, হাত দুটো ভালো করে ধর, বাদ বাকি যা করার আমি করছি। আমি না মশাই একটা ক্যালামে। আরে মশাই, রেপ বলুন ধর্ষণ বলুন, এগুলো সব একটা পবিত্র কাজ। এই সময় একটু ঠাকুর দেবতার নাম করতে হয়, একটু ভক্তিমূলক গান করতে হয়। আমার ওই মায়ের পায়ের জবাই ওই গানটা তো নাচো স্যার, আমি গাইবো। হ্যাঁ, আপনি মায়ের গান করুন, আমি মা জাতটাকেই কলঙ্কিত করি। কেমন? ঠিক আছে স্যার। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে আমার মায়ের পায়ে জবা হয়ে, ওঠ না ফুটে ও তোর গন্ধ না থাক, ও তোর গন্ধ না থাক, যা আছে তা নয় রে ধোয়া বড়, মায়ের পায়ে জবা। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে।
স্যার তা কেমন লাগিল স্যার কোনটা? আমার গানটা আর আপনার ইয়েটা দারুণ, একদম নরম তুলতুলে মিষ্টি। শোভন, এক বক্স হলদিরামের লাড্ডু নিয়ে আয়। দেখিস না নেতা মন্ত্রীরা সব সাফল্য পেলে সবাইকে মিষ্টি মুখ কর, তুইও যা সবাইকে মিষ্টি মুখ কর। আর শোন, এক বস্তা আবির নিয়ে আসবি, মাইক ব্যান্ড পার্টির আয়োজন করবি, বড় করে সেলিব্রেশন করতে হবে। আর শোন, এক পেটি মাল এনে পাড়ার ছেলেগুলোকে দিবি, সবাই দেখবি শালা 180 ডিগ্রি ঘুরে গিয়ে না এই বিলাস বর্মনকে দেবতা বলছে রে, দেবতা। ঠিক আছে, আমি তারই ব্যবস্থা করছি। এই যে ভগবানপুরের লোকজন, একটা কথা কান খুলে শুনে রাখবে, একে যে এক ফোঁটা জল দেবে, যে এক বিন্দু সহানুভূতি দেখাবে, যে এক টুকরো কাপড় দেবে, তার বাড়ির মেয়ে বউকেও আমি ঠিক এইভাবে রাস্তায় তুলে আনবো, রাস্তায়। একটা কথা খেয়াল রাখবেন, শালা ঠিক সময়ে ওষুধ দিলে না কেউটের বিষও তোলা যায়, কিন্তু আমার নয়। এ জন্মে ছোবলের দাগ শালা আগামী জন্মেও থাকবে। আপনি বাড়ি চলে যাবেন, টাকা আপনার বাড়িতে ঠিক সময় পৌঁছে যাবে। ঠিক আছে স্যার। তোতলাবেন না, একদম তোতলাবেন না, টাকা অনেক বেশি পাবেন। এ তো যে সে মাল নয়, একবারে পিলে ফেরত। তাই জানিস তো স্যার, তখন থেকে আমি হাতটা চুলকাচ্ছি স্যার, একটু প্রসাদ পাবো না স্যার? এ শালা ঢ্যাংনা পুলিশ, গাছেরও খাবে আবার তলারও খাবে। আচ্ছা ঠিক আছে, কদিন পর তোকে এটা করেই খেতে হবে, তখন যত খুশি প্রসাদ খা। আমার খালাও পারমিশন রইলে যাও। ঠান্ডা খেতে খুব ইচ্ছা করছিল, ও তেষ্টায় গলাটা একবারে শুকিয়ে গেছে। আমি ফুলকিরে এত বড় ক্ষতি করতে পারলাম স্যার? ফোন করে ডাকলে তুমি, চোখে কালো কাপড় বাঁধলে তুমি, মাজা এনে খাচ্ছ তুমি, আর বলছো আমি ফুলকির ক্ষতি করলাম। আসলে কি জানেন তুষার বাবু, আজকাল না মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড়। এই যেমন এই ফুলকির এত বড় ক্ষতিটা তো এই অপরাজিতের জন্যই হলো নাকি? কি দেখছিস? বেশি বাড়াবাড়ি করলে না ওই চৈত্র ছেলে বাংলাদেশের বাজারে বিক্রি করবে। চল কোটে কোটে আমি গাড়িতে অপেক্ষা করছি স্যার। তাহলে আমিও চলি স্যার, প্রয়োজনে রাখবেন স্যার। আমি না বাড়ি চলে আসবো, তবে ওই হ্যান্ডকাপ নিয়ে নয় স্যার, তবে আমার এই পাকা মানি ব্যাগ নিয়ে আসবো। শালা হারামি। দেখো দেখো, লোক চলে গেল এবং কুড়িয়ে গেছে। না, তোমাকে যে এভাবে উল্লেখ করবে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আরে আমি যাচ্ছি তো নাকি? কি রে ফুলকি, প্রতিবাদ করতে গেছিলে ঘরের মাঝে, আমায় তুই চর মেরেছিলি, আর আমি হাত খোলায় এতগুলো মানুষের সামনে তোর ইজ্জতটাই নষ্ট করে দিলাম, নষ্ট। জানি রে ফুলকি, কাল থেকে এই গ্রামের তোর কোনো বাবা নেই, দাদা নেই, কাকা নেই, ভাই নেই, সবাই তোর নাগো। ওই বাচ্চা ছেলেগুলো না তোর শরীরের পাবলিসিটি করে সিটি মারবে রে, সিটি। হ্যাঁ রে ফুলকি, আমি জানি এই ঘটনার পর লজ্জায় ঘৃণায় তুই এই গ্রাম ছাড়া হবে, তবে
তবে পারিস তো ভাইফোঁটা আর রাখি পূর্ণিমার দিন আমার কাছে একবার আসিস রে বোন। এ আমার ছোট বোন বড় আদরে ছোট বোন, এ আমার ছোট বোন বড় আদরে ছোট বোন। কাদের জন্মভূমি কাদের ভারত মাতা, দু চোখে সুঝরে হে কেমন স্বাধীনতা, এ কেমন স্বাধীনতা, কাদের জন্মভূমি কাদের ভারত মাতা, দু চোখে সুঝরে হে কেমন স্বাধীনতা, হে কেমন স্বাধীনতা। দেখো বিনয়, বাদল, দীনেশ, দেখো মাস্টার দা সূর্য সেন, দেখো নেতাজি সুভাষ চন্দ্র বোস, তোমরা দেখো, তোমরা দেখো, কি চিনতে পারছো না? চিনতে পারছো না তোমাদের নগ্ন ভারত মাতাকে? কিন্তু আমি চিনেছি, আমি চিনেছি সুভাষ, আমি চিনেছি। তাই তো নগ্ন ভারত মাতার শরীরে জড়িয়ে দিলাম এই স্বাধীনতার পতাকা। কি গো ভারত মাতা, তুমি চুপ করে আছো কেন? তোলো শক্ত, ওঠাও হাতিয়ার, নতুন করে শুরু করো আর এক মুক্তির সংগ্রাম। তোমার চোখের কোণ থেকে যে রক্ত ঝরছে, সেই রক্ত দিয়ে রাঙিয়ে দাও সভ্যতার মাটি। তোমার চোখের কালিমা লেপে দাও ওই জনগণের বুকে। এ লজ্জা তোমার নয়, এ লজ্জা সমাজের লজ্জা, জাতির লজ্জা, এ লজ্জা সেই সমস্ত মহাপুরুষদের যারা করতে চেয়েছিল একটা পরিষ্কার ভারত। হে রবীন্দ্রনাথ ঠাকুর, সেদিনের ভারতবর্ষ
উদ্দেশ্য নিয়ে তুমি লিখেছিলে মোর অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হইলি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থনে রে এই ভারতের মহামানবের সাগর তীরে। যেই নারায়ণ পাগলা তোমার লেখা চুরি করে চিৎকার করে বলছে সারা সমাজটা বিষে বিষে ভরা, মানবিকতাই পড়ে গেছে খরা, শাসনে শোষণে ব্যথাতে ভরা তীর্থনে রে এই ভারতের কলঙ্কময় সাগর তীরে। কলঙ্কময়